আমার দরজায় আবার কে যেন ধাক্কা দিচ্ছে। ওপর দিকে নয়, তলার দিকে, চৌকাঠের ঠিক ওপরে। একবার, দুবার, তিনবার। আমি বিছানা থেকে নড়লাম না। দরজা আমি খুলব না, আর না। আওয়াজ বন্ধ হলো। আমি দম বন্ধ করে কান পেতে আছি। এবার কানে এলো শীষের শব্দ। ফ্রেন্ড বুক স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা শুনবেন আরও একটি রোমাঞ্চকর নতুন গল্প। গল্পটি সত্যজিৎ রায়ের রচিত এক অতিপ্রাকৃত এবং উল্লেখযোগ্য গল্প খগম। তবে আসুন গল্পটি শোনা যাক। পেট্রোম্যাক্সের আলোতে বসে ডিনার খাচ্ছি। সবেমাত্র ডালনার ডিমে একটা কামড় দিয়েছি, এমন সময় চৌকিদার লক্ষ্মণ জিজ্ঞাসা করলো, आप लोग इमली बाबा को दर्शन नहीं करेंगे? বলতে বাধ্য হলাম যে ইমলি বাবার নামটা আমাদের কাছে একেবারেই নতুন, তাই দর্শন করার প্রশ্নটা ওঠেনি। লক্ষ্মণ বলল, জঙ্গল বিভাগের যে জিপটা আমাদের জন্য মোতায়েন হয়েছে তার ড্রাইভারকে বললেই সে আমাদের বাবার ডেরায় নিয়ে যাবে। জঙ্গলের ভিতরেই তার কুটির, ভারী মনোরম পরিবেশ, সাধু হিসেবেও নাকি খুব উঁচু স্তরের। ভারতবর্ষের নানান জায়গা থেকে গণ্যমান্য লোকেরা এসে তাকে দেখে যান, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আর যে ব্যাপারটা শুনে আরো কৌতূহল হলো সেটা হলো এই যে বাবার নাকি একটা পোষা কেউটে আছে। সেটা বাবার কুটিরের কাছেই একটা গর্তে থাকে, আর রোজ সন্ধেবেলা গর্ত থেকে বেরিয়ে বাবার কাছে এসে ছাগলের দুধ খায়। ধৈর্যবাবু সব শুনে টুনে মন্তব্য করলেন যে দেশটা বজ্রকৃতে ছেয়ে গেছে, বিশেষ করে ভণ্ড সাধু সন্ন্যাসী সংখ্যা দিন দিন বিপজ্জনকভাবে বেড়ে চলেছে। পশ্চিমে যতই বিজ্ঞানের প্রভাব বাড়ছে, আমাদের দেশটা নাকি ততই আবার নতুন করে কুসংস্কারের অন্ধকারের দিকে এগোচ্ছে। হোপলেস ব্যাপার মশাই, ভাবলে মাথায় রক্ত উঠে যায়। কথাটা বলে ধৈর্যবাবু হাত থেকে কাঁটা চামচ নামিয়ে রেখে পাশ থেকে ফ্লাই ফ্ল্যাপ বা মক্ষিকা মারণ দ্বন্দ্বটা তুলে নিয়ে টেবিলের উপর এক অব্যর্থ চাপড়ে একটা মশা মেরে ফেললেন। ভদ্রলোকের বয়স 45 থেকে 50-এর মধ্যে, বেটে রোগাশোকা ফর্সা, চোকা চোকা চেহারা, চোখ দুটো রীতিমতো কটা। আমার সঙ্গে আলাপ এই ভরতপুরে এসে। আমি এসেছি আগ্রা হয়ে, যাব জয়পুরে মেজদার কাছে 2 হপ্তার ছুটি কাটাতে। এখানে এসে ডাকবাংলোয় বা টুরিস্ট লজে জায়গা না পেয়ে শেষটায় অনেক কাঠখড় পুড়িয়ে শহরের বাইরে এই ফরেস্ট রেস্ট হাউসে এসে উঠেছি। তাতে অবশ্যই আক্ষেপের কিছু নেই, কারণ জঙ্গলে ঘেরা রেস্ট হাউসে থাকার মধ্যে বেশ একটা রোমাঞ্চকর আরাম আছে। ধৈর্যবাবু আমাদের একদিন আগে এসেছেন, কেন এসেছেন তা এখনো খুলে বলেননি। যদিও নিছক বেড়ানো ছাড়া আর কোনো কারণ থাকতে হবে এমন কোনো কথাও নেই। আমরা দুজনে একই জিপে ঘোরাফেরা করছি। কাল এখান থেকে 22 মাইল পূর্বে দিক বলে একটা জায়গায় গিয়েছিলাম সেখানকার কেল্লা আর প্রাসাদ দেখতে। ভরতপুরের কেল্লাও আজ সকালে দেখা হয়ে গিয়েছে। আর বিকেলে গিয়েছিলাম কেওলা দেওয়ারের ঝিলে পাখির আস্তানা দেখতে। সে এক অদ্ভুত ব্যাপার। 7 মাইলের ওপর লম্বা ঝিল, তার মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো ডাঙা মাথা উঁচিয়ে রয়েছে, আর সেই ডাঙার প্রত্যেকটিতে রাজ্যের পাখি এসে জড়ো হয়েছে। তার অর্ধেকের বেশি আমি কোনো কালই চোখেই দেখিনি। আমি অবাক হয়ে পাখি দেখছি, আর ধৈর্যবাবু ক্ষণে ক্ষণে গজগজ করে উঠছেন আর হাত দুটোকে অস্থিরভাবে এদিক ওদিক নাড়িয়ে মুখের আশপাশ থেকে উনকি সরাবার চেষ্টা করছে। উনকি হলো একরকম ছোট্ট পোকা, ঝাঁকে ঝাঁকে এসে মাথার চারপাশে ঘোরে আর নাকে মুখে বসে। তবে পোকাগুলো এতই ছোট
যে তাদের অনায়াসে অগ্রাহ্য করে থাকা যায়। কিন্তু ধৈর্যবাবু দেখলাম বারবার বিরক্ত হয়ে উঠছে। এত অধৈর্য হলে তো চলে? 8:30টার সময় খাওয়া শেষ করে সামনের বারান্দায় বেতের চেয়ারে বসে চাঁদনি রাতে জঙ্গলের শোভা দেখতে দেখতে ধৈর্যবাবুকে বললাম, ওই যে সাধু বাবার কথা বলছিল, যাবেন নাকি দেখতে? ধৈর্যবাবু তার হাতে সিগারেটটা একটা ইউক্যালিপটাস গাছের গুড়ির দিকে ত্যাগ করে ছুঁড়ে ফেলে বললেন, কেউটে পোষ মানে না, মানতে পারে না। সাপ সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে। ছেলেবেলায় জলপাইগুড়িতে থাকতাম, নিজে হাতে অজস্র সাপ মেরেছি। কেউটে হচ্ছে বীভৎস শয়তান সাপ, পোষ মানানো অসম্ভব। কাজেই সাধু বাবার খবরটা কতটা সত্যি সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমি বললাম, কাল তো বিকেলে এমনিতে কোনো প্রোগ্রাম নেই, সকালে বায়ানের কেল্লা দেখে আসার পর থেকেই তো ফ্রি। আপনার বুঝি সাধু সন্ন্যাসীদের ওপর খুব ভক্তি? প্রশ্নটার পিছনে বেশ একটা খোঁচা রয়েছে সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি জবাবটা দিলাম খুব সরলভাবে। ভক্তির কথা আর আসছে কি করে, কারণ সাধু সংসর্গের তো কোনো সুযোগ পাইনি এখনো পর্যন্ত। তবে কৌতূহল যে আছে সেটা অস্বীকার করব না। আমারও ছিল এককালে, কিন্তু একটা অভিজ্ঞতার পর থেকে আর অভিজ্ঞতাটা হলো, ধৈর্যবাবুর নাকি ব্লাড প্রেশারের ব্যায়াম। বছর 10 আগে জ্যাঠামশাইয়ের পাল্লায় পড়ে তিনি এক সাধু বাবার দেওয়া টোটকা ওষুধ খেয়ে নাকি 7 দিন ধরে অসহ্য পেটে যন্ত্রণা ছটপট করেছিলেন, আর তার ফলে তার রক্তের চাপও নাকি গিয়েছিল বেড়ে। সেই থেকে ধৈর্যবাবুর ধারণা হয়েছে ভারতবর্ষের 90% সাধুই হচ্ছে আসলে ভণ্ড সাধু। ভদ্রলোকের বাবা বিদ্বেষটা বেশ মজার লাগছিল, তাই তাকে খানিকটা উস্কানোর জন্যই বললাম, কেউটের পোষ মানার কথা যে বলছেন, আমি আপনি পোষ মানাতে পারবো না নিশ্চয়ই, কিন্তু হিমালয়ের কোনো কোনো সাধু তো শুনেছি একেবারে বাঘের গুহায় বাঘের সঙ্গে একসঙ্গে বাস করে। শুনেছেন তো, দেখেছেন কি? স্বীকার করতেই হলো যে দেখিনি। দেখবেন না, এ হলো আষাঢ়ে গপ্পর দেশ। শুনবেন অনেক কিছুই, কিন্তু চক্ষু দেখতে চাইলে দেখতে পাবেন না। আমাদের রামায়ণ মহাভারতই দেখুন না, বলছি ইতিহাস, কিন্তু আসলে আজগুবি গপ্পের ডিপো। রাবণের 10টা মাথা, হনুমান ল্যাজে আগুন নিয়ে লঙ্কা পুড়োচ্ছে, ভীমের অ্যাপিটাইট, ঘটোৎকচ, হিড়িম্বা, পুষ্পগ্রত, কুম্ভকর্ণ, এগুলোর চেয়ে বেশি ননসেন্স আর কি আছে? আর সাধু সন্ন্যাসীদের ভণ্ডামের কথা যদি বলেন, সে তো এইসব পুরাণ থেকেই শুরু হয়েছে। অথচ সারা দেশে শিক্ষিত অশিক্ষিত লোকে 8 দিন ধরে এইসব গিলে খাচ্ছে। বায়ানের কেল্লা দেখে রেস্ট হাউসে ফিরে লাঞ্চ ও বিশ্রাম সেরে ইমরি বাবার ডেরায় যে পৌঁছাতে 4টে বেজে গেল। ধৈর্যবাবু এ ব্যাপারে আর আপত্তি করেননি, হয়তো নিজেরও বাবার সম্পর্কে একটু কৌতূহল হচ্ছিল। জঙ্গলের মধ্যে একটা দিব্যি পরিষ্কার খোলা জায়গায় একটা বিরাট তেঁতুল গাছের নিচে বাবার কুটির। গাছের থেকেই বাবার নাম করে, আর সেটা করেছে স্থানীয় লোকেরা। বাবার আসল নাম কি তা কেউ জানে না। খেজুর পাতার ঘরে একটিমাত্র চেলা সঙ্গে নিয়ে ভালুকের ছালের ওপর বসে আছেন বাবা। চেলাটির বয়স অল্প, বাবার বয়স কতটা বোঝার জোরে। সূর্য ডুবতে এখনো ঘণ্টাখানেক বাকি, কিন্তু তেঁতুল পাতার ঘন ছাউনির জন্য এই জায়গাটা এখনই বেশ অন্ধকার। কুটিরের সামনে ধুনি জ্বলছে, বাবার হাতে গাঁজার কলকে। ধুনির আলোতে দেখলাম কুটিরের একপাশে একটা দড়ি টাঙানো, তাতে একটা গামছা আর একটা কৌপিন ছাড়া ঝোলানো রয়েছে গোটা 10 সাপের খোলস। আমাদের দেখে বাবা কলকের ফাঁক দিয়ে একটু হাসলেন। ধৈর্যবাবু ফিসফিস করে বললেন, বৃথা সময় নষ্ট না করে আসল প্রসঙ্গে চলে যান। দুধ খাওয়ার সময়টা কখন জিজ্ঞাসা করুন। आप बाल किशन से मिलना चाहते हैं? ইমলি বাবা আশ্চর্য উপায়ে আমাদের মনের কথা জেনে ফেলেছেন। কেউটের নাম যে বালকিষণ, সেটা আমাদের জিপের ড্রাইভার দিনওয়াল কিছুক্ষণ আগেই আমাদের বলেছে।
ইমলি বাবাকে বলতেই হলো যে আমরা তার সাপের কথা শুনেছি এবং পোষা সাপের দুধ খাওয়া দেখতে আমাদের ভারী আগ্রহ। সে সৌভাগ্য হবে কি? ইমলি বাবা আক্ষেপের ভঙ্গিতে মাথা নাড়লেন, বললেন, বালকিশোর রোজই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাবার ডাক শুনে গর্ত থেকে বেরিয়ে কুটিরে এসে দুধ খেয়ে যায়। দুদিন আগে পর্যন্ত এসেছে, কিন্তু গতকাল থেকে তার শরীরটা নাকি তেমন ভালো নেই। আজ পূর্ণিমা, আজও সে আসবে না, আসবে আবার কাল থেকে। সাপের শরীর খারাপ হয় এ খবরটা আমার কাছে নতুন। তবে পোষা তো, হবে নাই বা কেন? গরু, ঘোড়া, কুকুর ইত্যাদির জন্য তো হাসপাতাল আছেই। বাবার চেলা আরও একটা খবর দিল, একে তো শরীর খারাপ, তার ওপর কিছু কাঠপিঁমড়ে নাকি তার গর্তে ঢুকে বালকিশনকে বেশ কাবু করে ফেলেছে। সেই সব পিঁমড়ে নাকি বাবার অভিশাপে পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। কথাটা শুনে ধুরজটিবাবু আমার দিকে আর চোখে চাইয়ে। আমি কিন্তু ইমলি বাবার দিকে চেয়েছিলাম। চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই, পরনে সাধারণ একটা গেরুয়া আলখাল্লা, মাথায় জটা আছে, কিন্তু তাও তেমন জবরজং কিছু নয়। দু কানে দুটো লোহার মাকড়ি, গলায় গোটা চারে ছোট বড় মালা, ডান কনুইয়ের ওপর একটা তাবিজ। অন্য 5টা সাধু বাবার সঙ্গে খুব একটা তফাৎ নেই, কিন্তু তাও সন্ধ্যার পড়ন্ত আলোয় ধনির পিছনে বসা লোকটার দিক থেকে কেন জানি চোখ ফেরাতে পারছিলাম না। আমরা দাঁড়িয়ে আছি দেখে চেলাটি দুটো চাটাই বার করে এনে বাবার হাত 10 দূরে বিছিয়ে দিল। কিন্তু বাবার পোষা কেউটোটাকেই যখন দেখা যাবে না, তখন আর বসে কি হবে? বেশি দেরি করলে আবার বাড়িতে ফিরতে রাত হয়ে যাবে। গাড়ি আছে ঠিকই, কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, আর আশেপাশে জন্তু জানোয়ারেরও অভাব নেই। হরিণের পাল তো রোজই দেখছি, তাই শেষ পর্যন্ত আর বসলাম না। বাবাকে নমস্কার করতে তিনি মুখ থেকে কলকে না সরিয়ে চোখ বুজে মাথা হেঁট করে প্রতি নমস্কার জানালেন। আমরা দুজনে শখানেক গজ দূরে রাস্তার ধারে রাখা জিপের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু আগেও চারদিকের গাছগুলো থেকে বাসায় ফেরা পাখির কলরব শুনতে পাচ্ছিলাম। এখন সব নিস্তব্ধ। কুটির থেকে বেরিয়ে কয়েক পা গিয়ে ধুরজটিবাবু হঠাৎ থেমে বললেন, সাপটা না হয় নাই দেখা গেল, তার গর্তটা অন্তত একবার দেখতে চাইলে হতো না? আমি বললাম, তার জন্য তো ইমলি বাবার কাছে যাবার কোনো দরকার নেই। আমাদের ড্রাইভার দীনদয়াল তো বলেছিল গর্তটা দেখেছে। ঠিক কথা। গাড়ি থেকে দীনদয়ালকে নিয়ে আমরা আবার ফিরে এলাম। এবার কুটিরের দিকে না গিয়ে একটা বাদাম গাছের পাশ দিয়ে সরু পায়ে হাঁটা পথ ধরে খানিক দূর এগিয়ে যেতেই সামনে একটা কাঁটা চোখ পড়ল। আশেপাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখে মনে হলো এককাল এখানে হয়তো একটা দালান জাতীয় কিছু ছিল। দীনদয়াল বলল, ওই ঝোপটার ঠিক পিছনেই নাকি সাপের গর্ত। এমনি দেখে কিছু বোঝার নেই, কারণ আলো আরো কমে এসেছে। ধুরজটিবাবু তার কোটের পকেট থেকে একটা ছোট টর্চ বের করে ঝোপের ওপর আলো ফেলতেই পিছনে গর্তটা দেখা গেল। যাক, গর্তটা তাহলে সত্যিই আছে। কিন্তু সাপ, সে কি আর অসুস্থ অবস্থায় আমাদের কৌতূহল মেটানোর জন্য বাইরে বেরোবে? সত্যি বলতে কি, সাধু বাবার হাতে কেউটের দুধ খাওয়া দেখার বাসনা থাকলে সে কেউটের গর্তের সামনে দাঁড়িয়ে তাকে দর্শন করার খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু ধুরজটিবাবুর কৌতূহল দেখলাম আমার চেয়েও বেশি। আলোয় যখন কাজ হলো না, তখন ভদ্রলোক মাটি থেকে ঢেলা কুড়িয়ে নিয়ে সেগুলো ঝোপের ওপর ফেলতে আরম্ভ করলেন। এই বাড়াবাড়িটা আমার ভালো লাগলো না। বললাম, কি হলো মশাই, আপনার দেখি রোগ চেপে গেছে? আপনি তো বিশ্বাসই করছিলেন না যে সাপ আছে। ভদ্রলোক একবার একটা বেশ বড় ঠেলা হাতে তুলে নিয়ে বললেন, এখনো করছি না। এই ঢেলাতেও যদি ফল না হয়, তাহলে বুঝবো বাবাজি সম্বন্ধে এক সেফ গাঁজাখুরি গল্প প্রচার করা হয়েছে। লোকের ভুল বিশ্বাস যত ভাঙানো যায় ততই মঙ্গল।
ঢেলাটা একটা ভারী শব্দ করে ঝোপের ওপর পড়ে কাঁটা সমেত পাতাগুলোকে তছনছ করে দিল। বাবু টর্চটা ধরে আছেন গর্তের ওপর। কয়েক মুহূর্ত সব চুপ, কিন্তু কেবল বনের মধ্যে কোথায় যেন একটা ঝিঝি সবেমাত্র ডাকতে আরম্ভ করেছে। এবার তার সঙ্গে আর একটা শব্দ যোগ হলো, একটা শুকনো সুরহীন শিশের মতো শব্দ। তারপর পাতার খসখসানি, আর তারপর টর্চের আলোয় দেখা গেল একটা কালো মসৃণ জিনিসের খানিকটা। সেটা নড়ছে, সেটা জ্যান্ত, আর ক্রমেই সেটা গর্তের বাইরে বেরিয়ে আসছে। এবার ঝোপের পাতা নড়ে উঠল, আর তার পর মুহূর্তেই তার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা সাপের মাথা। টর্চের আলোয় দেখলাম কেউটের জলজলে চোখ, আর তার দুভাগে চেরা জিভ, যেটা বারবার মুখ থেকে বেরিয়ে এসে লিগলিগ করে আবার সুরুত করে ভেতরে ঢুকে যাচ্ছে। দীনদয়াল কিছুক্ষণ থেকেই জিপে ফিরে যাবার জন্য তাগাদা দিচ্ছিল। এবার ধরা গলায় অনুনয়ের সুরে বলল, छोड़ दीजिए बाबू, आप तो देख लिया, आप वापस चलिए। টর্চের আলোর জন্যই বোধহয় বালকিশোর এখনো মাথা বার করে আমাদের দিকে চেয়ে আছে, আর মাঝে মাঝে জিভ বার করছে। আমি সাপ দেখেছি অনেক, কিন্তু এত কাছ থেকে এমনভাবে কালকেউটে কখনো দেখিনি। আর কেউটে আক্রমণের চেষ্টা না করে চুপচাপ চেয়ে রয়েছে, এরকমও কখনো দেখিনি। হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠে সাপের ওপর থেকে সরে গেল। তারপর যে কাণ্ডটা ঘটল সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। বাবু হঠাৎ একটা পাথরের টুকরো তুলে নিয়ে চোখের নিমেষে সেটা বালকিশোরের মাথার দিকে ত্যাগ করে ছুঁড়ে মারলেন। আর তারপরেই পরপর আরো দুটো। একটা বিশ্রী আশঙ্কায় দিশেহারা হয়ে আমি বলে উঠলাম, আপনি এটা কি করলেন বাবু? ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বেশ উল্লাসের সঙ্গেই বলে উঠলেন, দীনদয়াল হাঁ করে বিস্ফারিত চোখে ঝোপটার দিকে চেয়ে আছে। বাবুর হাত থেকে টর্চটা নিয়ে আমি এবার গর্তের ওপর আলো ফেললাম। বালকিশনের অসার দেহের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ঝোপের পাতায় লেগে রয়েছে সাপের মাথা থেকে ছিটকিয়ে বেরোনো খানিকটা রক্ত। এর মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পিছনে এসে দাঁড়িয়েছে তা বুঝতেই পারিনি। বাবুই প্রথম পিছন ফিরলেন, তারপর আমিও ঘুরে দেখি বাবা হাতে একটি জ্যোষ্ঠী নিয়ে আমাদের থেকে হাত 10 দূরে একটা বেটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে বাবুর দিকে এক দৃষ্টে চেয়ে আছে। বাবা যে এত লম্বা সেটা বসা অবস্থায় বুঝতে পারিনি, আর তার চোখের চাহনি বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি যে বিস্ময়, ক্রোধ আর বিদ্বেষের মেশানো এমন চাহনি আমি কারো চোখে দেখিনি। বাবার ডান হাতটা এবার সামনের দিকে উঠে এলো, এখন সেটা নির্দেশ করছে বাবুর দিকে। হাতের তর্জনীটা এবার সামনের দিকে বেরিয়ে এসে নির্দেশটা আরো স্পষ্ট হলো। এই প্রথম দেখলাম বাবার আঙুলে একটা নখ প্রায় 2 ইঞ্চি লম্বা। কার কথা মনে পড়ছে বাবাকে দেখে? ছেলেবেলায় দেখা বিডন স্ট্রিটে আমার মামার বাড়ির দেওয়ালে টাঙানো রবি বর্মার আঁকা একটা ছবি। দুর্বাসা মুনি অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে, ঠিক একইভাবে হাত তোলা, চোখে ঠিক এই চাহনি। কিন্তু অভিশাপের কথা কিছু বললেন না এমনি বাবা। তার গম্ভীর চাপা গলায় হিন্দিতে তিনি যা বললেন তার মানে হলো, একটা বালকিশন গেছে, তাতে কি হলো, আর একটা আসবে। বালকিশনের মৃত্যু নেই, বালকিশন অমর। বাবু তার ধুলো মাখা হাত রুমালে মুছে আমার দিকে ফিরে বললেন, চলুন
বাবার চেলা এসে গর্তের মুখ থেকে কেউটের মৃতদেহটাকে বার করে নিল, বোধহয় তার সৎকারের ব্যবস্থার জন্য। সাপের দৈর্ঘ্য দেখে আমার মুখ থেকে আপনা থেকেই একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। কেউটে যে এত লম্বা হতে পারে তা আমার ধারণাই ছিল না। ইমলি বাবা ধীরে ধীরে তার কুটিরের দিকে চলে গেলেন। আমরা তিনজন গিয়ে উঠলাম জিপে। রেস্ট হাউসে ফেরার পথে ধৈর্যবাবুকে গুম হয়ে বসে থাকতে দেখে তাকে একটা কথা না বলে পারলাম না। বললাম, সাপটা যখন লোকটার পোষা আর আপনার কোনো অনিষ্ট করছিল না, তখন ওটাকে মারতে গেলেন কেন? ভেবেছিলাম ভদ্রলোক বুঝি সাপ আর সাধুদের আরো কিছু কড়া কথা শুনিয়ে নিজের কুকীর্তির সমর্থন করার চেষ্টা করবে, কিন্তু তিনি সেসব কিছুই না করে উল্টে আমাকে একটা সম্পূর্ণ অবাস্তব প্রশ্ন করে বসলেন। খগম কে বলুন তো মশাই? খগম নামটা আবছা আবছা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি বা পড়েছি মনে পড়ল না। ধৈর্যবাবু আরো বার দুয়েক আপন মনে খগম খগম করে শেষটায় চুপ করে বসলেন। রেস্ট হাউসে যখন পৌঁছালাম তখন 6:30 বাজে। ইমলি বাবার চেহারাটা মাঝে মাঝে মনে পড়ছে। তুরবাসার মতো চোখ পাকিয়ে হাত তুলে রয়েছেন ধৈর্যবাবুর দিকে। ভদ্রলোকের কেন যে এমন মতিভ্রম হলো কে জানে, তবে মন বলছে ঘটনার শেষ দেখে এসেছি আমরা, কাজেই ও নিয়ে আর ভেবে লাভ নেই। বাবা নিজেই বলেছেন বালকিশোরের মৃত্যু নেই। ভরতপুরের জঙ্গলে কি আর কেউটে নেই? কালকের মধ্যে নিশ্চয়ই বাবার চেলাচামুন্ডারা আর একটা কেউটে ধরে এনে বাবাকে উপহার দেবে। ডিনারে লক্ষ্মণ মুরগির কারি এনেছিল, আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উড়িদকার ডাল। সারাদিনের ঘোরাফেরার পরে খিদেটা দিব্যি হয়। কলকাতায় রাত্রে যা খাই তার ডবল খেয়ে বেরিয়ে অপিয়েছে। দুর্যোটিবাবু ছোটখাটো মানুষ হলে কি হবে, তিনিও বেশ ভালোই খেতে পারেন, কিন্তু আজ যেন মনে হলো ভদ্রলোকের খিদে নেই। শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞাসা করাতে কিছু বললেন না। আমি বললাম, আপনি কি বালকিশনের কথা ভেবে আক্ষেপ করছেন? ধৈর্যটিবাবু আমার কথায় মুখ খুললেন বটে, কিন্তু যা বললেন সেটাকে আমার প্রশ্নের উত্তর বলা চলে না। পেট্রোম্যাক্সের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গলাটাকে ভীষণ সরু আর মোলায়েম করে বললেন, সাপটা ফিস ফিস করছিল, ফিস ফিস করছিল। আমি হেসে বললাম, ফিস ফিস না ফোঁস ফোঁস? ধৈর্যবাবু আলোর দিক থেকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন, না, ফিস ফিস। সাপের ভাষা, সাপের শীষ। ফিস ফিস, ফিস ফিস। কথাটা বলে ভদ্রলোক নিজেই জিভের ফাঁক দিয়ে সাপের শীষের মতো শব্দ করলেন কয়েকবার। তারপর আবার ছড়া কাটার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, সাপের ভাষা, সাপের শীষ। ফিস ফিস, ফিস ফিস। বালকিশনের বিষম বিষ। ফিস ফিস, ফিস ফিস। এটা কি ছাগলের দুধ? শেষ কথাটা অবশ্যই ছড়ার অংশ নয়, সেটা হলো সামনে প্লেটে রাখা পুডিংকে উদ্দেশ্য করে। লক্ষ্মণ শুধু দুধটা বুঝে ছাগল টাগল না বুঝে বলল, हाँ बाबू, दूध है और अंडे भी है। দুধ আর ডিম দিয়ে যে পুডিং হয় সে কে না জানে। দুর্যোটিবাবু লোকটা স্বভাবতই
একটু খামখেয়ালি ও ছিটকগ্রস্ত, কিন্তু ওর আজকের হাবভাবটা একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছিল। তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে যেন জোর করে নিজেকে সামলে নিয়ে বললেন, বড় বেশি রোদে ঘোরা হয়েছে কদিন, তাই বোধহয় মাথাটা কাল থেকে একটু সাবধান হতে হবে। আজ শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই খাবার পরে আর বাইরে না বসে থেকে ঘরে গিয়ে আমরা সুটকেস গোছাতে লাগলাম। কাল সন্ধ্যার ট্রেনে ভরতপুর ছাড়ব। মাঝরাত্রিরে সওয়াই, মাধবপুরে চেঞ্জ, ভোর 5টায় জয়পুর পৌঁছানো। অন্তত এটাই ছিল আমার প্ল্যান, কিন্তু সে প্ল্যান ভেস্তে গেল। মেজদাকে টেলিগ্রাম করে জানিয়ে দিতে হলো যে অনিবার্য কারণে যাওয়া একদিন পিছিয়ে যাচ্ছে। কেন এমন হলো সেটাই এখন বলতে চলেছে। ঘটনাগুলো যথাসম্ভব স্পষ্ট ও অবিকলভাবে বলতে চেষ্টা করব। এ ঘটনা যে সকলে বিশ্বাস করবে না সেটা জানি। প্রমাণ যাতে হতে পারে সে জিনিসটা ইমির বাবার কুটিরের 50 হাত উত্তরে হয়তো এখনো মাটিতে পড়ে আছে। সেটার কথা ভাবলেও আমার গা শিউরে ওঠে। কাজে সেটা প্রমাণ হিসাবে হাতে করে তুলে নিয়ে আসতে পারিনি, তাতে আশ্চর্য কি? যাকগে, এখন ঘটনায় আসা যাক। সুটকেস গুছিয়ে লন্ডনটাকে কমিয়ে ড্রেসিং টেবিলের আড়ালে রেখে রাতের পোশাক পরে বিছানায় উঠতে যাব, এমন সময় পূব দিকের দরজায় টোকা পড়ল। এই দরজার পিছনেই ধূর্যটিবাবুর ঘর। দরজা খুলতেই ভদ্রলোক চাপা গলায় বললে, আপনার কাছে ফিট জাতীয় কিছু আছে, কিংবা মশা তাড়ানোর অন্য কোনো ওষুধ? আমি বললাম, মশা এলো কোত্থেকে? আপনার ঘরে জানলা দরজা জাল দেওয়া নেই? তা আছে, তবে তাও কি যেন কামড়াচ্ছে। সেটা টের পাচ্ছেন আপনি? হাতে মুখে দাগ হয়ে যাচ্ছে। দরজার মুখটায় অন্ধকার, তাই ভদ্রলোকের চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। বললাম, আসুন ভিতরে, দেখি কি দাগ হলো। ধৈর্যটিবাবু ঘরের ভিতর এলেন। লন্ডনটা সামনে তুলে ধরতেই দাগগুলো দেখতে পেলাম। রুহিতন মার্কা কালশিটে দাগের মতো। এই জিনিস আগে কখনো দেখিনি, আর দেখে মোটেই ভালো লাগলো না। বললাম, বিদকুটে ব্যায়াম ধরিয়েছে, অ্যালার্জি থেকে হতে পারে। কাল সকালে উঠেই ডাক্তারের খোঁজ করতে হবে। আপনি বরং ঘুমোতে চেষ্টা করুন, ও নিয়ে চিন্তা করবেন না। আর এটা পোকার ব্যাপারও নয়, অন্য কিছু। যন্ত্রণা হচ্ছে কি? ওহ, তাও ভালো, যান শুয়ে পড়ুন। ভদ্রলোক চলে গেলেন, আর আমিও বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে পড়লাম। রাত্রে ঘুমোবার আগে বিছানায় শুয়ে বই পড়ার অভ্যাস। এখানে লন্ডনের আলোয় সেটা আর পড়া সম্ভব হচ্ছে না। আর সত্যি বলতে কি, সেটার প্রয়োজনও নেই। সারাদিনের ক্লান্তির পর বালিশে মাথা দেওয়ার 10 মিনিটের মধ্যেই ঘুম এসে যায়। কিন্তু আজ আর সেটা হলো না। একটা গাড়ির শব্দে তন্দা ভেঙে গেল। সাহেবের গলা শুনতে পাচ্ছি, আর একটা অচেনা কুকুরের ডাক। টুরিস্ট এসেছে রেস্ট হাউসে। কুকুরটা ধমক খেয়ে চেঁচানো থামালো। সাহেবেরাও বোধহয় ঘরে ঢুকে পড়েছে। আবার সব নিস্তব্ধ, কেবল বাইরে ঝিঁঝি ডাকছে। না, শুধু ঝিঁঝি না, তা ছাড়াও আর একটা শব্দ পাচ্ছি। আমার পূব দিকের প্রতিবেশী এখনো সজাগ। শুধু সজাগ নয়, সচল। তার পায়ের শব্দ পাচ্ছি। এই প্রথম আমার সন্দেহ হলো যে ভদ্রলোকের মাথায় হয়তো ছিটেরও একটু বেশি কিছু আছে। তার সঙ্গে আমার আলাপ মাত্র 2 দিনের।
তিনি নিজে যা বলেছেন তার বাইরে তার সম্বন্ধে আমি কিছুই জানি না। কিন্তু সত্যি বলতে কি, মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে পাগলামো বলে তার কিন্তু কোনো লক্ষণ আমি দুর্যোধনবাবুর মধ্যে দেখিনি। দিগ আর বয়ানের কেল্লা দেখতে দেখতে তিনি যে ধরনের কথাবার্তা বলছিলেন তাতে মনে হয় ইতিহাসটা তার বেশ ভালোভাবেই পড়া আছে। শুধু তাই নয়, আর্ট সম্বন্ধেও যে তার যথেষ্ট জ্ঞান আছে সেটার প্রমাণও তিনি তার কথাবার্তায় দিয়েছেন। রাজস্থানের স্থাপত্যে হিন্দু ও মুসলমান কারিগরদের কাজের কথা তিনি রীতিমতো উৎসাহের সঙ্গে বলছিলেন। না, ভদ্রলোকের শরীরটাই বোধহয় খারাপ হয়েছে। কাল একজন ডাক্তারের খোঁজ করা অবশ্য কর্তব্য। আমার ঘড়ির রেডিয়াম ডায়ালে তখন বলছে 11:15। পূবের দরজায় আবার টোকা পড়ল। এবার বিছানা থেকে না উঠে একটা হাঁক দিলাম, কি ব্যাপার ধৈর্যটিবাবু? কি বলছেন? বুঝলাম, ভদ্রলোকের কথা আটকে গেছে। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। আবার বললাম, কি বলছেন ঠিক করে বলুন। শুনবেন একটু? অগত্যা উঠলাম। দরজা খুলতে ভদ্রলোক এমন একটা ছেলে মানুষের মতো প্রশ্ন করলেন যে আমার বেশ বিরক্তিই লাগলো। আচ্ছা, সাপ কি দন্তেশ্ব? আমি আমার বিরক্তি লুকোবার কোনো চেষ্টা করলাম না। আপনি এইটি জানবার জন্য এত রাত্রে দরজা ধাক্কালেন? দন্তেশ্ব? আগে হ্যাঁ, সাপ মানে যখন সর্প, স্নেক তখন দন্তেশ্ব। আর তালবস্য? সেটা অন্য সাপ। তার মানে অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। থ্যাংক ইউ। শুয়ে শুয়ে পড়ুন। ভদ্রলোকের অবস্থা দেখে আমার একটু একটু মায়া হচ্ছিল। বললাম, আপনাকে বরং একটা ঘুমের ওষুধ দিই। ও জিনিসটা আছে আমার কাছে, খাবেন? না, শীতকালে এমনিতেই ঘুমোই। শুধু সন্ধ্যার সূর্যাস্তের সময়। ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, আপনার জিভে কিছু হয়েছে নাকি? কথা আটকে যাচ্ছে কেন? আপনার টর্চটা একবার দিন তো। ভদ্রলোকের পিছন পিছন আমিও ওর ঘরে ঢুকলাম। টর্চটা ড্রেসিং রুমের ওপরই রাখা ছিল। সেটা জেলে ভদ্রলোকের মুখের সামনে ধরতেই তিনি হাঁ করে জিভটা বার করে দিলেন। জিভে কিছু যে একটা হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। একটা সরু লাল দাগ ডগা থেকে শুরু করে জিভের মাঝখান পর্যন্ত চলে গেছে। এটা তো কোনো যন্ত্রণা নেই বলছেন? কই না তো। কি যে ব্যারাম বাদিয়ে বসেছেন ভদ্রলোক সেটা আমার বোঝার সাধ্য নেই। এবারে ভদ্রলোকের খাটের দিকে চোখ গেল। বিছনার পরিপাটি ভাব দেখে বুঝলাম তিনি এখনো পর্যন্ত খাটে ওঠেননি। বেশ কড়া সুরে বললাম, আপনাকে শুতে দেখে তারপর আমি নিজের ঘরে যাব। আর জোরাত করে অনুরোধ করছি, আর দরজা ধাক্কাবেন না। কাল ট্রেনে ঘুম হবে না জানেন, তাই আজকের রাতটা ঘুমিয়ে নিতে চাই। ভদ্রলোক কিন্তু খাটের দিকে যাবার কোনো রকম আগ্রহ দেখালেন না। লন্ঠনটা বাথরুমে রাখা হয়েছে, তাই ঘরের প্রায় আলো নেই বললেই চলে। বাইরে পূর্ণিমার চাঁদ। উত্তরের জানলা দিয়ে ঘরের মেঝেতে জ্যোৎস্না এসে পড়েছে। তারই প্রতিফলিত আলোয় ধুজুটিবাবুকে দেখতে পাচ্ছি। স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছেন, আর মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে শীষ দেওয়ার মতো শব্দ করছে। আমি আসবার সময় কম্বলটা গায়ে জড়িয়ে দিয়ে এসেছি, অথচ ধুজুটিবাবু দিব্যি গরম টরম কিচ্ছু না পরে দাঁড়িয়ে আছেন।
ভদ্রলোক শেষটায় যদি সত্যি একটা গোলমেলে ব্যারাম বাঁধিয়ে বসেন, তাহলে তো তাকে ফেলে আমার পক্ষে যাওয়া মুশকিল হবে। বিদেশে বিবইয়ে একজন বাঙালি বিপদে পড়লে আর একজন অন্য কিছু না করে সরে পড়বে, এ তো হতে পারে না। আরেকবার তাকে বিছানায় শুতে বলেও যখন কোনো ফল হলো না, তখন বুঝলাম ওর হাত ধরে টেনে নিয়ে জোর করে শুয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি যদি অবশ্য শিশু হতে চান, আমাকে তার গুরুজনের ভূমিকা নিতেই হবে। কিন্তু তার হাতটা ধরা মাত্র আমার শরীরে এমন একটা প্রতিক্রিয়া হলো যে আমি চমকে 3 হাত পিছিয়ে গেলাম। দুর্যোধীবাবুর শরীর বরফের মতো ঠান্ডা। জ্যান্ত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে এ আমি কল্পনাই করতে পারিনি। আমার অবস্থা দেখেই বোধহয় দুর্যোধীবাবুর ঠোঁটের কোণে একটা হাসির ভাব ফুটে উঠল। তার কটা চোখ দিয়ে তিনি এখন আমার দিকে চেয়ে মিচকি মিচকি হাসছেন। আমি ধরা গলায় বললাম, আপনার কি হয়েছে বলুন তো? দুর্যোধীবাবু আমার দিক থেকে চোখ সরালেন। এক দৃষ্টে চেয়ে আছেন প্রায় মিনিট খানিক ধরে। অবাক হয়ে দেখলাম যে একটিবারও তার চোখের পাতা পড়ল না। এরই মধ্যে তার জিভটা বার কয়েক ঠোঁটের ফাঁক দিয়ে বেরোলো। তারপর তিনি ফিসফিস গলায় বললেন, বাবা ডাকছে, বালকিষাণ, বালকিষাণ, বাবা ডাকছে। তারপর ভদ্রলোকের হাঁটু ভাঁজ হয়ে গেল। তিনি প্রথমে হাঁটু গেড়ে বসলেন, তারপর শরীরটাকে সামনে এগিয়ে দিয়ে মাটিতে উপর হয়ে শুয়ে কনুইয়ের ওপর ভর করে নিজেকে হেঁচড়ে টেনে নিয়ে খাটের তলায় অন্ধকারে চলে গেলেন। আমি বেশ বুঝতে পারছিলাম যে আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, হাত পা ঠকঠক করে কাঁপছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ভদ্রলোক সম্বন্ধে দুশ্চিন্তা কেটে গিয়ে এখন যেটা অনুভব করছি সেটা অবিশ্বাস আর আতঙ্কে মেশানো একটা অদ্ভুত ভয়াবহ ভাব। নিজের ঘরে ফিরে এলাম। দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে আপাতমস্তক কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর কাঁপুনিটা কমল। চিন্তাটা একটু পরিষ্কার হলো। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং চোখের সামনে যা ঘটতে দেখছি তা থেকে কি সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা একবার ভেবে দেখলাম। আজ বিকেলে আমার সামনে দুর্যোধীবাবু ইমলি বাবার পোশাক কেউটোটাকে পাথরের খায়ে মেরে ফেললেন। তারপরেই ইমলি বাবা দুর্যোধীবাবুর দিকে আঙুল দেখিয়ে বললেন, একটা বালকিষণ গেছে, তার জায়গায় আর একটা বালকিষণ আসবে। সেই দ্বিতীয় বালকিষণ কি সাপ না মানুষ, নাকি সাপ হয়ে যাওয়া মানুষ? দুর্যোধীবাবুর সর্বাঙ্গে চাকা চাকা দাগগুলো কি? জীবের দাগটা কি? সেটা কি দুভাগে ভাগ হয়ে যাওয়ার আগের অবস্থা? তার শরীর এত ঠান্ডা কেন? তিনি খাটে না শুয়ে খাটের তলায় ডুবলেন কেন? হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো একটা জিনিস মনে পড়ে গেল। খগনের। দুর্যোধীবাবু জিজ্ঞাসা করেছিলেন খগমের কথা। নামটা চেনা চেনা লাগছিল, কিন্তু বুঝতে পারিনি। এখন মনে পড়ে গেছে। ছেলেবেলায় পড়া মহাভারতের একটা গল্প। খগম নামে এক তপস্বী ছিল। তার সাপে তার বন্ধু সহস্রপাদ মুনি ঘোড়া সাপ হয়ে যান। খগম সাপ সাপ সব মিলে যাচ্ছে। তবে তিনি হয়েছিলেন ঘোড়া, আর ইনি কি? আমার দরজায় আবার কে যেন ধাক্কা দিচ্ছে। ওপর দিকে নয়, তলার দিকে, চৌকাঠের ঠিক ওপরে। একবার, দুবার, তিনবার। আমি বিছানা থেকে নড়লাম না।
দরজা আমি খুলব না, আর না। আওয়াজ বন্ধ হলো। আমি দম বন্ধ করে কান পেতে আছি। এবার কানে এলো শীষের শব্দ। দরজার কাছ থেকে ক্রমে সেটা দূরে সরে গেল। এবার আমার নিজের হৃদস্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই। ওটা কি, যেটা চিঁচি শব্দ? একটা তীক্ষ্ণ মিহি আর্তনাদ। ইঁদুর না? এখানে ইঁদুর আছে। প্রথম রাতেই দেখেছি আমার ঘরে। পরদিন লক্ষ্মণকে বলাতে সে রান্নাঘর থেকে একটা ইঁদুর ধরা কলে জ্যান্ত ইঁদুর দেখিয়ে নিয়ে গেল। বলল, চুহা তো আছেই। ছুচুন্দরও আছে। আর্তনাদ ক্রমে মিলিয়ে এসে আবার নিস্তব্ধতা। 10 মিনিট গেল। ঘড়ি দেখলাম 1:45। ঘুম যে কোথাও উদাও হয়েছে জানি না। জানলা দিয়ে বাইরে গাছপালা দেখা যাচ্ছে। চাঁদ বোধহয় ঠিক মাথার উপরে। একটা দরজা খোলার শব্দ। পাশের ঘরে ধুরজুরিবাবু বারান্দায় যাবার দরজাটা খুলেছে। আমার ঘরের যেদিকে জানলা, বারান্দা যাওয়ার দরজাও সেদিকে। ধুরজুরিবাবুর ঘরও তাই। বারান্দা থেকে নেমে 20 হাত গেলেই গাছপালা শুরু। ধুরজুরিবাবু বারান্দায় বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন তিনি? কি মতলব তার? আমি একদৃষ্টে জানলার দিকে চেয়ে রইলাম। শীষের শব্দ পাচ্ছি। সেটা ক্রমশ বাড়ছে। এবার সেটা ঠিক আমার জানলার বাইরে। জানলাটা ভাগ্যিস চালে ঢাকা। একটা কি যেন জিনিস জানলার তলার দিক থেকে উপরে উঠছে। খানিকটা উঠে থেমে গেল। একটা মাথা। লণ্ঠনের আবছা আলোয় দুটো জলজলে কটা চোখ। নিষ্পলক দৃষ্টিতে চোখ দুটো আমার দিকে চেয়ে আছে। প্রায় মিনিট খানেক এইভাবে থাকার পর একটা কুকুরের ডাক শোনা মাত্র মাথাটা বাঁদিকে ঘুরে পরক্ষণেই আবার নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল। কুকুরটা ডাকছে, পরিত্রাহী চিৎকার। এবার একটা ঘুম জড়ানো সাহেবী গলায় ধমকের আওয়াজ পেলাম। একটা কাতর গোঙানির সঙ্গে কুকুরের ডাকটা থেমে গেল। তারপর আর কোনো শব্দ নেই। আমি মিনিট 10 ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখে শুয়ে রইলাম। কানের মধ্যে আজই রাত্রে শোনা একটা ছড়া বারবার ফিরে আসছে। সাপের ভাষা, সাপের শীষ, ফিস ফিস, ফিস ফিস, বালকিশনের বিষম বীজ, ফিস ফিস, ফিস ফিস। ক্রমে সেই ছড়াটাও মিলিয়ে এলো। বুঝতে পারলাম একটা ঝিমঝিমে আসন্ন ভাব আমাকে ঘুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ঘুমটা ভাঙল সাহেবদের চেঁচামেচিতে। ঘড়িতে দেখি 6টা বাজতে 10। কিছু একটা গন্ডগোল বেঁধেছে। তাড়াতাড়ি উঠে একটা গরম কাপড় চাপিয়ে বাইরে এসে শ্বেতাঙ্গ আগন্তুকের সাক্ষাৎ পেলাম। 2 যুবক আমেরিকান, ডাকনাম ব্রুস আর মাইকেল। তাদের পোষা কুকুরটা কাল রাত্রে মারা গেছে। কুকুরটাকে নিজেদের ঘরেই নিয়ে শুয়েছিলেন, তবে ঘরের দরজা বন্ধ করেনি। ওরা সন্দেহ করেছে রাত্রে বিছে বা সাপ জাতীয় বিষাক্ত কিছু এসে কামড়ানোর ফলে এই দশা। মাইকেলের ধারণা কাঁকড়া বেছে, কারণ শীতকালে সাপ বেরোয় না, সেটা সকলেই জানে।
আমি আর কুকুরের ওপর সময় নষ্ট না করে বারান্দার উল্টো দিকে ধূর্যটিবাবুর ঘরের সামনে গিয়ে হাজির হলাম। দরজা খোলা রয়েছে, ঘরের মালিক ঘরে নেই। লক্ষ্মণ রোজ ভোরে 5:30টায় উঠে উনুন ধরিয়ে চায়ের জল গরম করে। তাকে জিজ্ঞাসা করতে সে বলল, ধূর্যটিবাবুকে দেখেননি। নানা রকম আশঙ্কা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে করে হোক ভদ্রলোককে খুঁজে বার করতেই হবে। পায়ে হেঁটে আর কদ্দূর যাবেন তিনি, কিন্তু চারপাশের জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। 10:30টায় জিপ এলো। আমি ড্রাইভারকে বললাম, পোস্ট অফিস যাব, জয়পুরে টেলিগ্রাম করতে হবে। ধূর্যটিবাবুর রহস্য সমাধান না করে ভরতপুর ছাড়া যাবে না। মেজদাকে টেলিগ্রাম করে ট্রেনের টিকিট একদিন পিছিয়ে রেস্ট হাউসে ফিরে এসে শুনলাম তখনও পর্যন্ত ধূর্যটিবাবুর কোনো খবর পাওয়া যায়নি। আমেরিকান দুটি তাদের মরা কুকুরটাকে কবর দিয়ে এর মধ্যেই তল্পিতল্পা গুটিয়ে উধাও। সারা দুপুর রেস্ট হাউসের আশেপাশে ঘোরাফেরা করলাম। জিপটা আমার আদেশ মতেই আবার বিকেলে এসে হাজির হলো। একটা মতলব ছিল মাথায়, মন বলছিল সেটাই হয়তো ফল দেবে। ড্রাইভারকে বললাম, ইমলি বাবার কাছে চলো। কাল যেমন সময় এসেছিলাম আজও প্রায় সেই একই সময় গিয়ে পৌঁছালাম বাবার কুটিরে। বাবা কালকের মতো ধুনি জ্বালিয়ে বসে আছে। শিষ্য আজ আরো দুটি বেড়েছে। তার মধ্যে একজন মাঝবয়সী, অন্যটি ছোকরা। বাবা আমাকে দেখেই ঘাড় বেঁকিয়ে নমস্কার করলেন। কালকে সেই বর্ষ করা চাহনির সঙ্গে আজকের চাহনির কোনো মিল নেই। আমি আর সময় নষ্ট না করে বাবাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, আমার সঙ্গে কাল যে ভদ্রলোকটি এসেছিলেন তার কোনো খবর তিনি দিতে পারেন কিনা। বাবার মুখ প্রসন্ন হাসিতে ভরে গেল। বললেন, খবর আছে বই কি। তোমার দোস্ত আমার আশা পূর্ণ করেছে। সে আমার বালকিশনকে আবার ফিরিয়ে এনেছে। এই প্রথম চোখে পড়ল বাবার ডান পাশে রাখা একটা পাথরের বাটি। সেই বাটিতে যে সাদা তরল পদার্থটা রয়েছে সেটা দুধ ছাড়া আর কিছু নয়। কিন্তু সাপ আর দুধের বাটি দেখতে তো আর আমি এত দূরে আসিনি। আমি এসেছি ধূর্যটি প্রসাদ বসুর খোঁজে। লোকটা তো আর হাওয়ায় নিয়ে যেতে পারে না। তার অস্তিত্বের একটা চিহ্ন যদি দেখতে পেতাম তবু খানিকটা নিশ্চিন্ত হওয়া যেত। ইমলি বাবা মানুষের মনের কথা বুঝে ফেলতে পারেন, এটা আগেও দেখিস। গাজার কলকেতে বড় রকম একটা টান দিয়ে সেটা পাশের পৌর চেলার হাতে চালান দিয়ে বললেন, তোমার বন্ধুকে তো তুমি আর আগের মতো ফিরে পাবে না, তবে তার স্মৃতিচিহ্ন সে রেখে গেছে। সেটা তুমি বালকিশনের ডেরার 50 পা দক্ষিণে পাবে। সাবধানে যেও, অনেক কাটা গাছ পড়বে পথে। বাবার কথা মতো গেলাম বালকিশনের গর্তের কাছে। সে গর্তে এখন সাপ আছে কিনা সেটা জানার জন্য আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। আকাশে ডুবুডুবু সূর্যের দিকে চেয়ে হিসাব করে দক্ষিণ দিক ধরে এগিয়ে গেলাম। ঘাস, কাটা জোক, পাথরের টুকরো আর চোর কাটার ভেতর দিয়ে গুনে গুনে 50 পা এগিয়ে গিয়ে একটা অর্জুন গাছের গুড়ি ধরে যে জিনিসটা পড়ে থাকতে দেখলাম, সেরকম জিনিস এই কয়েক মিনিট আগেই ইমলি বাবার কুটিরে দড়ি থেকে ঝুলছে দেখে এসেছি। সেটা একটা খোলস। সারা খোলসের ওপর রুইতন মার্কা নকশা। সাপের খোলস কি? না, তা নয়। সাপের শরীর কি এত চওড়া হয়? আর তার দুপাশ দিয়ে কি দুটো হাত আর তলা দিয়ে একজোড়া পা বেরোয়? আসলে এটা একটা মানুষের খোলস। সেই মানুষটা এখন আর মানুষ নেই। সে এখন ওই গর্তটার মধ্যে
কুণ্ডলি পাকিয়ে শুয়ে রয়েছে। সে জাতে কেউটে, তার দাঁতে বিষ। ওই যে তার শীষ শুরু হলো, ওই যে সূর্য ডুবল, ওই যে ইমলি বাবা ডাকছে। বালকিশোর, বালকিশোর, বালকিশোর। আজকে আপনারা শুনলেন সত্যজিৎ রায় লেখা খগন। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের দিন আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজ তাহলে আসি।